সুগন্ধি ফুলের মতো যে সারাক্ষণ গন্ধ ছড়ায়, বই সুরেলা পাখির মতো যে সারাক্ষণ গান শোনায়। বই নিয়েই মেলা অমর ২১শে বইমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। আশা করছি সবাই ভালো আছেন, আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি, প্রকাশকদের সঙ্গে কথা বলি, পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর। আজও এর ব্যতিক্রম হবে না। আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ। চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি। দর্শক, আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করিয়ে দিচ্ছি 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম মেঘেদের মাঠে গহীন। মেঘেদের মাঠে গহীন বইটির রচয়িতার নাম ফারুক আহমেদ। বুঝতে পারছেন যে শিশুতোষ বই, আপনারা সংগ্রহ করতে পারেন আপনার শিশুর জন্য। এবার হাতে নিলাম যে বইটি, একটি ইংরেজি নামের বই। বইটির নাম মাই বডি। বইটির রচয়িতার নাম নিয়াজ মুর্শিদ। এই যে ইংরেজি উচ্চারণ কিংবা ইংরেজি নামের বই, এগুলো যখন আপনি আপনার সন্তানদের পড়াবেন, তারা ইংরেজি সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে পারবে, তাই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম হারিয়ে যাওয়া এবং খুঁজে পাওয়া টাইটানিক। বইটি একটি অনুবাদের বই আর অনুবাদ করেছেন তাহমিনা সানি। আপনারা যারা টাইটানিক সম্পর্কে আগ্রহ রাখেন বা টাইটানিক সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই বইটি। এবার হাতে নিলাম যে বইটি, এই বইটির নাম জানার জগৎ ভাবনার জগৎ। জানার জগৎ ভাবনার জগৎ। এই বইটির রচয়িতার নাম জাহাঙ্গীর সেলিম। সবশেষে হাতে নিলাম যে বইটি, এই বইটির নামের সঙ্গে এমনকি লেখকের নামের সঙ্গে আমরা পরিচিত, উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর হাসির গল্প। বইটির নাম হাতির ভিতরে শিয়াল ও মজনতালী সরকার। উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর এই হাসির গল্প হয়তো অনেকেরই সংগ্রহে আছে, তবু আলোঘর প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আজকের আলোঘর প্রকাশনার এই যে বই পরিচিতি পর্ব, সেটি আমরা এখানে শেষ করছি। তবে পুরো আয়োজন জুড়ে, পুরো মেলা জুড়ে নানা রকম আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। আর আলোঘর প্রকাশনার এই বইগুলো পাবেন তাদের স্টল 508, 509, 510-এ। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম ঈশ্বর ও হেমলক। বইটির রচয়িতার নাম সাজেদুর আবেদিন শান্ত। তার সঙ্গে কথা বলবো। ঈশ্বর ও হেমলক কি ধরনের বই? এটি মূলত কবিতার বই। সাজেদুর আবেদিন শান্ত, আমরা অনেকগুলো পরিচয়ে এই নামটাকে চিনি বা অনেকগুলো পরিচয়ে পরিচিত এই নামটি। আপনি কবি। কবি যখন একটা কবিতা লেখেন, খুব ছোট কবিতার বই, কিন্তু আমরা আশা করছি ছোট হলে অনেক দামি কবিতা আছে এখানে। কি ধরনের কবিতা আছে? এই বইটিতে মূলত প্রেম, বিরহ, ভালোবাসা এ ধরনের কবিতাগুলোই আছে আর কি। আপনি উন্মেষ নামে একটা পত্রিকা চালান। কি ধরনের লেখা সেখানে ছাপা হয় বা প্রকাশিত হয়, আর কারা লেখেন? আচ্ছা, উন্মেষে আমাদের প্রথম টার্গেট থাকে তরুণদের লেখা ছাপানো। এর পাশাপাশি আমরা যারা সিনিয়র আছে তাদেরও লেখা নিয়ে থাকি। আমরা মূলত চেষ্টা করি যে তরুণ আর সিনিয়রদের একটা মেলবন্ধন তৈরি করতে। আপনি যখন সম্পাদনা করেন, তখন সেই লেখার উপর আপনাকে কলম চালাতে হয় নির্দয়ভাবে। আপনি সেখানে কতটা স্বজনপ্রীতি করেন, কতটা নিরপেক্ষ থাকেন? আচ্ছা, মূলত লেখাগুলা কালেক্ট করার পরে আমাদের বড় ভাই আছে, প্যানেল আছে 3-4 জনের সম্পাদকীয় প্যানেল, তারা এই লেখাগুলা সম্পাদনা করে থাকেন। এক্ষেত্রে স্বজনপ্রীতি আমার ক্ষেত্রে হয় না, কারণ লেখাগুলা জানে না যে কারা দিছে, আমার পরিচিত কিনা। ওই প্যানেল বা আমাদের সম্পাদকীয় পরিষদের যে ভাইয়েরা আছে, তারাই মূলত সম্পাদনা করে থাকেন। পরবর্তী পরিকল্পনা কি, অর্থাৎ কি ধরনের বই নিয়ে আসার চিন্তা ভাবনা? আচ্ছা, আপনি হয়তো জানেন যে আমার বিগত কবিতার বই গুলোও এক ফরমার। আমি মূলত এক ফরমার কবিতার বই করে যাব। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বর্তমানে তো লেখক পাঠকদের সময় কম, তো দেখা যায় অল্প সময়ে এক ফরমার বইয়ে আপনার 20 মিনিট খরচা করে এটা আপনি পড়ে ফেলতে পারবেন, দামও কম। পাঠকের হয়তো ভালো না লাগলেও লস গেল না আর কি, পাঠকের লাভই থেকে যাবে। অনেক ধন্যবাদ শান্ত, আপনাকে ভালো থাকবেন আপনি। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম হার না মানা 17 জন নারীর রচনায় অপরাজিতার গল্প 2025। এই বইটিতে যাদের লেখা আছে এমন কয়েকজন আছেন আমার সঙ্গে, তাদের সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? রথি। রথি, এখানে আপনার লেখা আছে, আপনি বলছিলেন
কি লেখা আছে? গল্প না? 3টা কবিতা লেখা আছে এখানে। 3টা কবিতা লেখা আছে। এই যে কবিতাগুলো নির্বাচন করা, সম্পাদকের নাম আছে শাহিন আহমেদ, তিনি নির্বাচন করেছেন। 3টা কবিতা জমা দিয়েছিলেন নাকি বেশ কয়েকটা দিয়েছিলেন, সেখান থেকে 3টা দিয়েছিলাম, সময় পাইনি লেখার। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলি। আপনার নাম কি? পপি শাহিনা। পপি শাহিনা, আপনার কি লেখা আছে এখানে? এখানে আমার আত্মজীবনী। জীবনে তার মানে নানা রকম লেখা আছে এখানে, তাই তো? এখানে আর কি আমরা নারীরাও অনেক কিছু আমাদের করতে মন চায়, কিন্তু আমরা বারবার বাধাপ্রাপ্ত হই। কিন্তু এসব বাধা বিপত্তি কাটিয়ে কিভাবে সামনের দিকে এগোনো যায়, ঠিক সেভাবে আমার জীবনের আর কি বাস্তব কাহিনী থেকে এবারের গল্পটা হয়েছে ঘুরে দাঁড়ানোর গল্প। আপনি কিভাবে সম্পৃক্ত এই বইটির সঙ্গে? আসলে এটা অপরাজিতা বিজনেস সোসাইটি তো আমাদের সংস্থার নাম। এটা হচ্ছে বিভিন্ন অপরাজিতদের সন্ধানে এরা মানে আমাদের কাজ হচ্ছে অপরাজিত খুঁজে বের করা এবং এখানে বের করে এনে এই বইয়ের ভিতরে ওখানে তাদেরকে আবদ্ধ করা। তার মানে তাদের গল্প, তাদের আত্মজীবনী এবং তাদের অনেক মানে নানান ধরনের কাহিনী, এগুলো এখানে আমরা মানে লিখে ব্যক্ত করে অপরাজিতাভাবে সম্পৃক্ত হয়েছি এবং ওই থেকে একজন থেকে আরেকজন নারীর সংস্পর্শে এসেই আমরা এইভাবে, যেহেতু সেও একজন অপরিচিতা, এইভাবে আস্তে আস্তে করে সব অপরিচিত একসাথে করে 17 জন অপরিচিতাকে এনে আমরা এই বইটা ছাপিয়েছি। আপনার নাম কি? আমার হচ্ছে রোকসানা রিতা, আমি খুলনা থেকে এসেছি। অনেক ধন্যবাদ তিনজনকে। দর্শক, হার না মানা 17 জন নারীর রচনায় অপরাজিতার গল্প 2025 এই বইটি প্রকাশ করেছে নতুন সকাল প্রকাশনী। আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তিনি প্রচ্ছদ শিল্পীও। কেমন আছেন ফখরুল ভাই? জি ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি আমাদের বইয়ের সঙ্গে অনেকভাবে জড়িত। আপনি প্রচ্ছদ করেন, আপনি পেজ মেকআপ দেওয়া, অর্থাৎ মোট কথা ছাপাখানায় যাওয়ার আগে যে কাজগুলো আছে সবগুলো আপনি করেন। একটা বই যখন হাতে আসে বা একটা পাণ্ডুলিপি যখন হাতে আসে তখন খুব দায়িত্বশীলতার সঙ্গে কাজটা করতে হয়। আপনি কিভাবে আপনার দায়িত্বটা পালন করেন বা কোন কোন দিক মাথায় রাখেন? ধন্যবাদ আপনাকে। একটা বই পাণ্ডুলিপি হাতে পাওয়ার পর প্রথমে আমরা বইটাকে কম্পোজ করার পর, ভালোভাবে প্রুফ দেখার পর, তারপরে আমরা বইটাকে নান্দনিকভাবে পেজ মেকআপ করার জন্য একটা পেজ মেকআপ করা হয়, তারপরে আমরা সেটা দেশে পাঠাই। এই যে প্রচ্ছদটা করার ক্ষেত্রে তো বইটা পড়তে হয়, পাণ্ডুলিপিটা সম্পর্কে ধারণা থাকতে হয়। আপনি কতটা ধারণা নেন? একটা সারমর্ম পড়েন নাকি পুরো পাণ্ডুলিপি পড়েন? মূল বিষয়বস্তুটাকে নিয়ে মাথায় রেখেই যাতে একজন পাঠক ওই এক মলাটার মধ্যে পুরো বইয়ের সব কিছু সে বুঝতে পারে, ছবিটা দেখে বা মলাটটা দেখে, সেদিক চিন্তা করে আমরা প্রচ্ছদ করি। সবশেষে যখন বইটা বাজারে আসে আপনার অনেকগুলো স্পর্শ থাকে। আপনি কম্পোজকারী হিসেবে সেখানে, কম্পোজার হিসেবে আপনি সেখানে কম্পোজ করেছেন, পেজ মেকআপ দিয়েছেন, প্রচ্ছদ করেছেন। তারপর যখন প্রেস থেকে ঘুরে একটা বই আসে আপনি কতটা সন্তুষ্ট থাকেন? অর্থাৎ যতটা যত্ন নিয়ে কাজটা করেছিলেন ততটা যত্নের ছাপ আপনি ছাপায় পান? একটা বই যখন কোয়ালিটি হয়, দেখতে সুন্দর হয়, ছাপা বাইন্ডিং সব কিছু ঠিক হয়, তখনই আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে আমার সম্পাদনায় একটা বইয়ের সব কিছু মিলে আমি একটা বইয়ের সব কাজের সাথে আমি জড়িত। এটা আমার কাছে অনেক গর্বের এবং আনন্দের লাগে। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটির নাম হিল্লোল। বইটির রচয়িতা নাম মোহাম্মদ মহিবুল্লাহ। তার সঙ্গে কথা বলবো। হিল্লোল কি ধরনের বই? এটা মূলত একটা কবিতার বই। মূলত একটা কবিতার বইয়ে অনেকগুলো কবিতা থাকে, মানে বই একটা কিন্তু কবিতা অনেকগুলো। কয়টা? অনেক রকমের কবিতা আছে, ছড়া কবিতা আছে, খণ্ড কবিতা আছে, গদ্যরীতি পদ্যরীতি উভয়টা ফলো করা আছে। এই জন্য বললাম এক ধরনের কবিতার বই। নানা রকম কবিতা যখন বইয়ে সন্নিবেশিত হয় তখন এখানে লেখকের বা কবির একটা মতামত থাকে, প্রকাশকেরও থাকে যে এই ধরনের কবিতা থাকলে ভালো হয় অথবা ভালো হয় না। এখানে আপনার অভিমত বা মতামত কতটা আছে আর প্রকাশকের কতটা আছে দিক নির্দেশনা? উভয়ের পরামর্শ এখানে সন্নিবেশিত আছে। আমার মতামত নিয়েছেন তারা, তাদের মতামত দিয়েছেন, সেটা বইয়ে লিপিবদ্ধ আছে। মোটামুটি আমার পক্ষ থেকে যেটা বলার আমি খোলসা করে বলেছি, আর তারাও আমাকে উৎসাহিত করেই লেখা দিয়েছে আর কি। সেখানে পুরনো ধারাটাকে ধরে রাখার চেষ্টা করা, সেখানে একটা ব্যাপার থাকে। হয়তো আপনাকে কেউ কেউ আধুনিক কবি হিসেবে মানবেন না, সেখানে আপনার অভিমান কিংবা অপ্রাপ্তি কতটা থাকবে, অথবা আপনি আপনার জায়গায় সঠিক ছিলেন সেই মনোবলটা কতটা থাকবে? আমি আসলে কল্পনাই করতে পারি নাই যে আমার মনের ভিতরকার প্রশ্নটা আপনার কাছ থেকে আমি পাবো। এটা আসলে আমি ব্যক্তিগতভাবেই ফিল করি যে পুরানো যে ধারা, এই ধারাটাকে আমরা পুরানো ধারা কেন বলি আমি জানি না, কিন্তু এইটা মানুষের মনের
মানে মনের চাওয়া, এবং এতে আসলে মানুষ স্বাচ্ছন্দ্য ফিল করে। যেমন কবর কবিতা বলেন কেন, আপনি আরও যতগুলো কবিতা আপনার এখন বলতে বলবো, আপনি এই যুগের বা এই আধুনিক যুগের যে কবিতাগুলোকে আমরা আধুনিক কবিতা বলি, আপনি দুই এক লাইনও বলতে পারবেন না, কিন্তু আগের কবিতাগুলো আপনি নিজেও বলতে পারবেন। এই জন্যই মূলত আমি এই ধারাটাকে ধরে রাখার চেষ্টা করছি মাত্র। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কবিতার পাঠক বাড়ুক, আপনার যে ধারাটা সেই ধারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক, সেই প্রত্যাশা রইল। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ। দর্শক, হিল্লোল মোহাম্মদ মহিবুল্লাহর লেখা কবিতার বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান দেশজ। আপনারা সংগ্রহ করতে পারেন। আপনারা দেখছেন আলুগড় প্রকাশনা বইমেলা প্রতিদিন। আমরা বইমেলার মাঠে আছি, বইয়ের মানুষদের সঙ্গে আছি। আরও কিছু আয়োজন আছে, চলুন সেগুলো উপভোগ করি। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম গর্ভধারিণী। বইটির রচয়িতার নাম গোলাম নবী পান্না। বইটিতে ছোট করে লেখা আছে এক ফরমার সিরিজ বুক। মনে হচ্ছে ব্যতিক্রমী আয়োজন। কি ধরনের ছড়া আছে এখানে? মমতাময়ী মা, মায়ের তুলনা হয় না, এরকম বিষয় নিয়েই আমার এই ছড়া গ্রন্থ। এখানে 13টি ছড়া রয়েছে, একটি ছড়া গান রয়েছে, সবগুলোই মাকে নিয়ে। ছোট্ট একটা ছড়া দর্শকের জন্য বা পাঠকের জন্য আমরা শোনাই। তার ছায়া মায়া ঘেরা, মার ডাকে শান্তিটা ক্লান্তিও দূর, তার ডাকে মিশে থাকে মায়ার সে সুর, সেই সুর ছুঁয়ে যায় এই মন জুড়ে, মাকে ছাড়া তাই মন আজীবন পুড়ে। পৃথিবীর সেরা প্রিয় মার এই মুখ, তার ছায়া মায়া ঘেরা দিয়ে যায় সুখ। চমৎকার ছড়া কবিতার এই বই। দর্শক, আমি এখন অবস্থান করছি প্রকাশনার প্রতিষ্ঠান বাবুই প্রকাশনীতে। কথা বলছি প্রতিষ্ঠানটির প্রকাশক মোর্শেদ আলম হৃদয়ের সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো আছি বলা যাবে না, তারপরও ভালো আছি। আমরা জানি যে বইমেলায় পরিবর্তন আনার জন্য আপনারা পরিবর্তিত পরিস্থিতিতে যে ধরনের চেষ্টা করা দরকার সব করেছেন, এবং সেই দলের সামনের সারিতে আপনি ছিলেন। কিন্তু কতটা পরিবর্তন এসেছে বইমেলা বা বাংলা একাডেমির কার্যক্রম ইত্যাদিতে? আসলে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু যে পরিমাণ আমরা চেষ্টা করছি ওই পরিমাণ আমাদের কোনো পরিবর্তন হয়নি। আপনি জানেন, গণ অভ্যুত্থান, 24শে গণ অভ্যুত্থান, অসংখ্য জীবনের বিনিময়, রক্তের বিনিময় আমরা যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চেয়েছিলাম সেই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে যত কিছু যা লাগে, আমরা যারা মাঠের মধ্যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধ যেন বাংলাদেশ সর্বত্র মানুষ সেই ফলাফলটা পায়, সেই ফসলটা পায়। ওই কারণে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত ছিল। সেই হিসাবে বাংলা একাডেমির মধ্যে আপনারা জানেন আমরা একটা সংস্কার চেয়েছি যে নতুন বাংলাদেশে বইমেলা হবে, ভিন্ন রকম একটা বইমেলা, সকল ধরনের পাঠক লেখক প্রকাশকদের একটা উৎসব মুখর। কিন্তু আমরা খুবই হতাশাগ্রস্তভাবে বলতে হচ্ছে যে পরিপূর্ণ একটা বইমেলা আমরা অতিক্রম করছি, যেখানে কোনো পরিবর্তন আসেনি। এই বছর কি ধরনের বই নিয়ে আসছেন আপনি? আমি বিগত বছরের তুলনায় এবছর সবচেয়ে বেশি ভ্যারাইটিস আইটেমের বই এনেছি। আমি গবেষণা, আপনার মার্কেটিং, ইসলামিক, আত্মোন্নয়ন বলা চলে। আপনি জানেন যে এর আগে আমার 2 ইউনিট স্টল ছিল, এবার 4 ইউনিট স্টল হয়েছে। ওই স্টলটা আমি আরও বেশি ইনভেস্ট করেছি, কিন্তু যেই পরিমাণ আমরা অর্থ এখানে ইনভেস্ট করেছি, বাংলা একাডেমির অবহেলায়, খামখেয়ালিপনায় আমরা পুরোপুরি অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়ে গেছি সৃজনশীল প্রকাশকরা। আমি মনে করি বাংলা একাডেমি এটার দায় বহন করতে হবে, এবং কি তারা আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। তারা এমন খামখেয়ালিপূর্ণ কাজকর্মের কারণে মেলার পরিস্থিতি এমন করলো কেন? দর্শক, আমরা কথা বলছিলাম তরুণ প্রকাশক মোর্শেদ আলম হৃদয়ের সঙ্গে। তিনি বলছিলেন কিছুটা আশার কথা, কিছুটা হতাশার কথা। আশা করছি হতাশা দূর হয়ে আশার জায়গাটা পাকাপোক্ত হবে, এবং বইমেলা সুন্দরভাবে এই বছর শেষ হয়ে আগামী বছর শুরু হবে। দর্শক, আমরা পাঠকের সঙ্গে কথা বলবো। বইমেলার শেষ দিকে প্রচুর পাঠক আসেন, তাদের সঙ্গে এই কথা বলে জানবো তাদের পছন্দের কথা। কি নাম আপনার? জি, দোলা ভৌমিক। বইমেলায় বইয়ের জন্য আসি আমরা, কিন্তু একা আসি না, অনেকগুলো মানুষ নিয়ে চলে আসি। তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আপনার পছন্দটা জানবো যে আপনি কি ধরনের বই পছন্দ করেন। আমি সব ধরনের বই পছন্দ করি, কিন্তু আমি বাংলা বই পড়তে বেশি পছন্দ করি। মানে অন্য ভাষার বইয়ের থেকে বাংলা বইটা আমার বেশি পছন্দ। কি নাম আপনার? অনামিকা। অনামিকা, বইমেলায় যখন আসা হয় তখন নিজের পছন্দ একটা থাকে, পাশের মানুষটার আরেকটা পছন্দ থাকে, সব মিলিয়েই বই কেনা হয়। আপনি বই কিনেছেন এখন পর্যন্ত? কিনেছি। তিনি বললেন যে পুরনো সাহিত্য, বিশেষ করে যেগুলোকে আমরা চিরায়ত সাহিত্য বলি, সেই ধরনের বই তার পছন্দ। আপনার কি ধরনের বই পছন্দ?
আমি আসলে খুবই ফানি বইগুলো পড়ি, সেগুলো হচ্ছে কমিক্স টাইপের বইগুলো বেসিক্যালি, তারপর হচ্ছে লাইলি, এই ধরনের বইগুলোই প্রেফার করি পড়তে। আপনার পছন্দটা কি সেই শৈশবে আটকে আছে কিনা? জি জি, আমি ছোটবেলা থেকেই চাচা চৌধুরী, পিঙ্কি এইসব পড়েই বড় হয়েছি, তো আমার আসলে এখনো পছন্দটা ওদিকেই রয়েছে। আপনার নাম কি? আমার নাম ইকফা। আপনি তাদের কথা শুনে হাসছিলেন, তার মানে কি এই যে হাসির বই তিনি পড়েন, আপনিও সেই ধরনের বই পড়েন নাকি? না, আমি আসলে ইতিহাস বা কবিতার বই বেশি পছন্দ করি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর বইমেলায় এসেছেন শেষ দিকে হলেও বই কিনে নিয়ে যাবেন নিজের জন্য, প্রিয় মানুষের জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম দুর্ভিক্ষের শহরে। বইটির রচয়িতার নাম দীপঙ্কর দীপক, তার সঙ্গে কথা বলবো। দুর্ভিক্ষের শহরে কি ধরনের বই? দুর্ভিক্ষের শহরে একটি গল্পগ্রন্থ, বিশেষ করে একটি অনুগল্পের বই, অর্থাৎ এক পাতার বই বা এক পাতার গল্পের বই অথবা ক্ষুদে গল্পের বই বলা চলে। সংবাদপত্রে কাজ করা হয় বা প্রতিবেদন লেখা হয়, তখন একভাবে লিখতে হয়, একটা গল্প অন্যভাবে উপস্থাপন করতে হয়। আপনার কাছে পার্থক্যটা কেমন? মূলত সাংবাদিকতা আর হচ্ছে লেখালেখি এই দুটো ভিন্ন জিনিস। সাংবাদিকতার কাঠামো, লেখার কাঠামো এক ধরনের, আর গল্প কিংবা কবিতা এগুলি লেখার ধরন বা কাঠামো অন্য ধরনের। আবার গল্পের মধ্যে এখানে আমার অনুগল্পের বই, অনুগল্প এবং ছোট গল্পের মধ্যেও নানা ধরনের লেখার পার্থক্য আছে। তো অনুগল্প হচ্ছে এক নিঃশ্বাসে পড়া যাবে বা 2-4-5 মিনিটের মধ্যে পড়ে শেষ করা যাবে, এরকম গল্পগুলোকে অনুগল্প বলা হয়। কবিতা, গল্প, অনুগল্প, এই যে সাহিত্যের বিভিন্ন ধারা উপধারা সব আপনি পাঠকের সামনে নিয়ে আসছেন, মানে এটা কিভাবে সম্ভব হচ্ছে? আমি দুইটা ধারা, আমি কবিতা এবং গল্প লিখছি, তো আরও অনেক ধারা আছে। আর অনুগল্প হচ্ছে বর্তমান বিশ্ব সাহিত্যের একটি জনপ্রিয় ধারা, কিন্তু বাংলা সাহিত্যে অনুগল্পের চর্চাটা খুব কম হচ্ছে। তো সেক্ষেত্রে এই ধারাটাকে কতটা ইমপ্রুভ করা যায় সেইটা নিয়ে আমি একটু চেষ্টা চালাচ্ছি আর কি। দুর্ভিক্ষের শহরে এর মধ্যে মেলা প্রায় শেষ হয়ে এসেছে। পাঠক কেমন সাড়া দিচ্ছেন সেটাও ইতিমধ্যে বোঝা হয়ে গেছে। কেমন সাড়া দিলেন এই বছর? এবারের বইমেলা বেচা বিক্রি একটু কম আছে, মেলায় লোক আসে কিন্তু কেনা বেচাটা একটু কম মনে হয়। তারপরেও এই বইটা মেলার মাঝামাঝিতে এসেছে, কিছু সংখ্যক কপি অবশ্যই চলছে, আর মেলা তো এখন শেষ প্রান্তে। তো এই অবস্থায় আর 2-3 দিন মেলা আছে, তো যতটুকু চলছে আমার মনে হয় মোটামুটি বলা চলে। যাক, এই মোটামুটি একদিন আরও বেশি সংখ্যায় দাঁড়িয়ে যাবে সেই প্রত্যাশা করি। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন আপনি। দর্শক, আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম মোস্তফা মতিহার। তিনি একটা পত্রিকার জন্য বইমেলা কাভার করেন 14 বছর ধরে, অর্থাৎ পত্রিকার পাতায় আপনারা যে বইয়ের খবর দেখেন সেই খবরের সঙ্গে তিনি জড়িত, খবরের মানুষ, বইমেলার মানুষ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি। 14 বছর ধরে আপনি পাঠকের সামনে বইমেলার খবর উপস্থাপন করছেন পত্রিকার মাধ্যমে, তাও দেশের প্রথম সারির একটি পত্রিকার মাধ্যমে। এই অভিজ্ঞতাটা কেমন ছিল? শুরুর দিকটা কেমন ছিল, এখন পর্যন্ত কেমন? শুরুর দিকটা আসলে আমি যখন বাংলা একাডেমিতে মেলা, এখানে তো 2014 সাল থেকে সোহরাওয়ার্দী দুদিনে মেলা সম্প্রসারণ করা হয়, মানে স্থান সংকুলন হচ্ছিল না। তো 12-13 থেকে তো বাংলা একাডেমি করেছিলাম। তো আমার যা দেখা, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবারের মেলার একটা ছন্দপতন ঘটে গেছে অলরেডি কিংবা শুধু আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে একটি ভালো মেলা আমরা পাবো এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পাবো। আজকের 24 দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের বইয়ের সংখ্যা মাত্র 13টি, অথচ গতবার এই সময়টা মুক্তিযুদ্ধের বই ছিল 170টি। গত 5 বছরের হিসাবে প্রায় 460টির মতো। তো এই যে মানে প্রকাশনা কমা, কোনো প্রকাশনা বেড়ে যাওয়া, এই বিষয়গুলা এবারে মেলা একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। আপনি কোন বিবেচনায় একটা বইকে নির্বাচন করেন? আসলে আমাদের বিবেচনা যেটা, উচ্চ মার্গীয় সাহিত্যে যে উচ্চ মার্গীয় ধারা আছে, যে অনুবাদ, তারপরে আপনারা মনে করেন ইতিহাস, ঐতিহ্য, হ্যাঁ ইতিহাস ঐতিহ্য, যে এই পাঠকগুলো আসলে কম, বাট এই পাঠকগুলো উচ্চমার্গীয় এবং লেখকগুলো উচ্চমার্গীয়। তো এই বিষয়ে এই বইগুলোর আমরা মানে প্রচারের দিক দিয়ে বা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, জাতিসত্তা সব কিছু মিলিয়ে ইতিহাস ঐতিহ্যকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। এরপরে অনুবাদের কারণে বিশ্ব সাহিত্য এখন আমাদের হাতের মুঠোয়। আমরা সবসময় একটা অভিমানের কথা শুনি যে পত্রিকাগুলো বা আপনারা যারা পত্রিকায় প্রতিবেদনগুলো করে থাকেন,
তারা নতুন লেখকদের সেভাবে প্রাধান্য দেন না, শুধুমাত্র নাম পরিচয়ে যারা পরিচিত বা যারা প্রতিষ্ঠিত তাদেরই প্রাধান্য দিয়ে থাকেন। এই অভিযোগটা কিভাবে খণ্ডন করবেন? আসলে এখন বইয়ের মান যদি ভালো হয়, আমরা লেখক নতুন কি পুরাতন ওটা আমরা দেখি না। আমি ব্যক্তিগতভাবে একটা বইটা যদি ভালো হয়, ওই সময় দেখা যায় আমি পুরাতন লেখককে বাদ দিয়েও নতুন লেখককে আমি প্রাধান্য দিচ্ছি। আমরা কোয়ালিটি দিয়ে ডিপেন্ড করি, বইয়ের মানদণ্ডটা কোয়ালিটির সাথেই রাখতে চাই। তো যার কারণে রাইটার পুরান কিংবা নতুন ওই বিষয় না, আমরা বইয়ের মানটা কীরকম, বইয়ের বিষয়বস্তুটা কীরকম এবং উপস্থাপন প্রক্রিয়াটা কীরকম, ওইটার উপর প্রাধান্য দিয়ে থাকি। অনেক ধন্যবাদ আপনাকে। 14 বছর ধরে আপনি মেলা কভার করছেন, আরও এমন 14 বছর কয়েকবার আসুক আপনার জীবনে। আপনার জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, আপনাদের শুভকামনা। দর্শক, এতক্ষণ আমরা বইমেলার মাঠে ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে, ছিলাম নতুন বইয়ের সঙ্গে, আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে। আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি, ইকবাল খন্দকার, আর শুরু হয়ে যাবে এই আয়োজন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত 12:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে দেখার আমন্ত্রণ। আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ, আর উপস্থাপকের পোশাক সৌজন্য বালুচর। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।